ইউনূস বোধহয় হাল টাল ছেড়ে দিয়ে ইউনূস বোধহয় এবার যে কোনো দিন পালাবে। এদিকে শেখ হাসিনা গতকাল থেকে অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন, বহু লোকের সঙ্গে। আর আওয়ামী লীগ ঠিক সেই সুযোগটা নিয়ে আমার ধারণা আরো বড় পরিসরে রাজপথে নামতে যাচ্ছে, কারণ আওয়ামী লীগের মতো একটা দলকে, নিয়মতান্ত্রিক এবং জনঘনিষ্ঠ দলকে নিষিদ্ধ করে দেওয়া এবং তাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে এক রকমের বাধ্য করা, সেটাকে আসলে আন্তর্জাতিক পরিসরে কোনো রাজনৈতিক বিশ্লেষক, মানবাধিকার সংগঠন ভালো চোখে দেখছে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে। 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস একযোগে আর দেখায় নাই। কি বার্তা দিচ্ছে? আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনূস চূড়ান্ত দফারফা হবে, এসপার ওসপার। ডক্টর ইউনূস সরকারের অত্যন্ত খুশি এবং বহু লোকের সঙ্গে তিনি মিটিং করছেন, বহু লোকের সঙ্গে। আমার যেমন ভারতীয় আধিকারিকদের সঙ্গে মিটিং করছেন, তেমনি তিনি বিদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতা তাদের সঙ্গে কথাবার্তা বলছেন। তিনি একেবারে মানে প্রাণোদীপ্ত, হাস্যোজ্জ্বল এবং তিনি তার কথাবার্তা শুনলে বোঝা যাচ্ছে তিনি খুব শিগগির ঘরে ফেরার মানে সময় এগিয়ে আসছে, বুঝতে পারছেন। কারণ উনিও তো রাজনীতি করেন, কূটনীতি করেন, উনি তো বোঝেন আন্তর্জাতিক চাপটা কিভাবে আসছে। এই আন্তর্জাতিক চাপের কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল, এই যে গতকালকে আপনাদের কাগজে দেখলাম যে ছটা মানবাধিকার কমিশন আপনাদের একেবারে লম্বা চোতা ধরিয়ে দিয়েছে। চোতা তৈরি হয়েছে ফেব্রুয়ারি মাসে, চোতা এলো অক্টোবর মাসের একেবারে শেষের দিকে, 3rd উইকে বলতে গেলে। তা এতদিন আসেনি কেন? এতদিন আসেনি কারণ মার্কিন কংগ্রেস এটা চায়নি। আমি যেটা বারবার আপনাদের বলার চেষ্টা করছি যে মার্কিন কংগ্রেস বাংলাদেশ থেকে পা তুলে নিয়েছে। আমাদের ট্রাম্পের আর কিছু করার নেই। এই 2-4 গাছা যে সৈন্য ফৈন্য রয়েছে দেখবেন না, এরা সব পালিয়ে যাবে, কেউ থাকবে না। এবার রইল পরে লাস্টে আপনাদের আজকে একটা ওই এ নিয়ে একটা আছে, রায় আছে, অন্তর্বর্তী সরকারের ব্যাপারে রায় আছে। তা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমি অনেক আগে ভিডিওটা করছি, আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত এই শুনানিতে অন্তত হবে না। এই শুনানিতে হবে না এই কারণে যে এখানে ওই আমাদের প্রফেসর সাহেব তিনি হচ্ছেন গিয়ে আইন উপদেষ্টা, আর তাজুল ইসলাম তিনি হচ্ছেন চিফ প্রসিকিউটর। দুজনে দোর্দণ্ড প্রতাপ, এরা পুরো আইন বিভাগটাকে কন্ট্রোল করে। এখন আমাদের চিফ জাস্টিস তার কি ক্ষমতা আছে? তিনি তো মবের শিকার হয়ে যাবেন। তিনি তো শুনেছি ঠান্ডা মানুষ, চুপচাপ থাকেন, বেশি ঝুলঝামেলার মধ্যে থাকেন না। উনি করবেন কি, আবার একটা শুনানির ডেট দিয়ে দেবেন, দিয়ে ওকে ঠান্ডা করে পাঠিয়ে দেবেন। কোনটা কি হবে আমি জানি না, এটা আমার একটা আগাম মনে হচ্ছে, এই অবস্থা থেকে আমার আগাম মনে হচ্ছে। এবার আসুন আপনার যে আপনার দেশে যে আইএসআই এজেন্টগুলো রয়েছে, পাকিস্তান সমস্ত আইএসআই এজেন্টদের ডেকে পাঠাচ্ছে। এখন এই যে 6টা মানবাধিকার কমিশনের হঠাৎ এই যে চিঠিটা এলো, সেখানে অনেক কিছু উল্লেখ করা হয়েছে। বিশেষ করে যেটা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন, আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন। তার মানে ল অ্যান্ড অর্ডার আছে, মানে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা আছে, অনেক কিছু বলা আছে। কিন্তু ইনক্লুসিভ ইলেকশন যেটা আওয়ামী লীগের ব্যাপারে বলা আছে, সেইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস কিন্তু পাগল হয়ে রয়েছেন। এই কারণে যে এখন তো উনি জাঁতা গলে পড়ে গেছেন। এখন যদি উনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেন, তাহলে বাকি যে দলগুলো আছে তারা রেডে করে মারতে আসবে। আর যদি ইনক্লুসিভ নির্বাচনের এই যে চাপটা, আন্তর্জাতিক চাপটা তিনি যদি উপেক্ষা করেন, তাহলে তিনি কি হবেন, আন্তর্জাতিক প্রেশারের মুখে পড়বেন এবং তিনি কোথাও জায়গা পাবেন না। এখন এই চাপ ইউনূস কতটা সামলাতে পারবে সেটা বলা খুব মুশকিল। তবে আমার মনে হয় ইউনূস বোধহয় হাল টাল ছেড়ে দিয়ে ইউনূস বোধহয় এবার যে কোনো দিন পালাবে। এখন আপনারা সেটা ভালো বলতে পারবেন ইউনূসের কি অবস্থা। তবে ইউনূস খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই, সুবিধাজনক জায়গায় নেই। ইউনূস কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে ঈদের খুশির মতন ফেসবুক গরম করে ফেলছে। সারা বাংলাদেশে আজকে বড় ধরনের আওয়ামী লীগের একটা শোডাউন হয়েছে। মানে বলা যেতে পারে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত বড় সাহস একযোগে আর দেখায় নাই। শুধুমাত্র রাজধানী ঢাকাতেই 25টি স্পটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোট বড় মাঝারি বিভিন্নভাবে একত্রিত হয়ে একটা শোডাউন দিয়েছে। এর পাশাপাশি গফরগাঁয়ে সম্ভবত সেখানে আমরা দেখলাম মোটামুটি 1000 খানেক প্লাস মাইনাস, আমি জানি না মানুষের সংখ্যা কত হবে, একটা বড় ধরনের শোডাউন। কি বার্তা দিচ্ছে? সরকার যেমন মনে করছে আওয়ামী লীগকে দাবাই রাখা যাবে, আসলে কি যাবে? আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি এবং জামাত অনেকটা সফট কর্নারে আছে। এনসিপি বলছে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এই পিঠ ওই পিঠ। অপরদিকে রাজনৈতিক যে অস্থিতিশীলতা,
সেটারও কিন্তু একটা অ্যাডভান্টেজ তৈরি হচ্ছে আওয়ামী লীগের জন্য। ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন ব্যর্থ সিদ্ধান্ত এবং রাষ্ট্রকে চালানোর ক্ষেত্রে ওনার বিভিন্ন যে ভূমিকা আছে, সেই ভূমিকাগুলোর কারণে অনেক কিছু এখানে ব্যর্থ হচ্ছে। আর এজ এ রেজাল্ট আওয়ামী লীগের ফিরে আসার অথবা মাঠ পর্যায়ে আওয়ামী লীগের এই যে শোডাউনগুলো তৈরির একটা সুযোগ হচ্ছে। অনেকে বলছেন যে কিভাবে আওয়ামী লীগের এই দুঃসাহস হচ্ছে, মাঠে নামছে, পুলিশ কেন কিছু করছে না? ভাই, 5 জন নেতারে দৌড়ান দিতে গেলে 5 জন পুলিশ এনাফ, কিন্তু 500 জন নেতাকর্মীর সামনে 50 জন পুলিশ এনাফ না, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ডেয়ারিং। এটা হচ্ছে বাস্তবতা। আর এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর কিছুটা তো দুর্বলতা আছেই। তাহলে কেন আওয়ামী লীগ এই কি বলা হয়েছে এই সুযোগটা পাচ্ছে? গতকালকে আমি নিউজটা দিয়েছিলাম যে হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্র ভিত্তিক যে সংস্থা, তাদের সাথে আরো 5টা সংস্থা, মোট 6টা, তারা ডক্টর ইউনূস সরকারের কাছে একটা চিঠি লিখছে যে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য নেতাকর্মীরা যেন অহিংস, মানে সহিংস না, মিটিং মিছিল বা তাদের যে জমায়েত সেটা করার অধিকার তাদেরকে দিতে হবে। যেমনটা আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি জামাতের জন্য পশ্চিমা রাষ্ট্রগুলো এই ধরনের বক্তব্য দিতেন যে মিটিং মিছিলের অধিকার, গণতন্ত্র চর্চার অধিকার থাকতে হবে, এটাতে সরকার বাধা দিতে পারবে না। কিন্তু সরকার তখন দিয়েছে, এখনো এই সরকারও দিচ্ছে, কারণ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ করে রাখছে বিচার হওয়া পর্যন্ত। এর মাঝখানে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে এখানেও একটা ঝড় উঠেছে। কোনো দলের সাথেই কোনো দলের এখন মিল নাই। সিট ভাগাভাগি, বিভিন্ন জায়গায় বদলি, পদ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এই সকল কিছুতে এন্টারনালি ঝামেলার কারণে কেউই কারোর সাথে মিল নাই। আর দেখেন এই যে গতকালকে থেকে হঠাৎ করে নাহিদ ইসলামের নেতৃত্বে জামাতের পুরা ধাঁচিয়া উড়াই দিচ্ছে এনসিপি। আবার এনসিপির বলতেছে বাপের থেকে পোলা বেশি বড় হইও না। ওদিকে জামাতের সাথে বিএনপির সম্পর্ক ভালো না। আবার কি বলা হয় যে নুরুর যে দল গণ অধিকার পরিষদ, তাদের সাথে এনসিপির যোগ হওয়ার কথা ছিল, তারা আবার ভাই পাল্টাপাল্টি বক্তব্য প্রতিদিন। আমজনতার যে তারেক আছেন তার সাথেও এখানে পাল্টাপাল্টি। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো কেউ কারোর সাথে সংযুক্ত না, যেটা জুলাই আগস্টে আওয়ামী বিরোধী ভূমিকায় সবাই একত্রিত হয়েছিল। কিন্তু এখন যখন ক্ষমতার বিষয় আসছে, টাকা পয়সা এখানে ক্যাশ নাড়াচাড়া হচ্ছে, তো এই সকল ক্ষেত্রে তাদের মধ্যে স্বার্থঘটিত ইস্যুতে বিভাজন হয়ে গেছে। আবার আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যেতে জামাত আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে, বিএনপি আওয়ামী লীগকে কোলে নেওয়ার চেষ্টা করছে, এনসিপিও আওয়ামী লীগকে ম্যানেজ করার চেষ্টা করছে। প্রত্যেকটা দল একে অন্যের বিরুদ্ধে আপনার এই বক্তব্য দিচ্ছেন, কিন্তু ঘুরা ফিরা আলোচনায় কিন্তু আওয়ামী লীগকে সবাই চাচ্ছে। কেন? কারণ আওয়ামী লীগের যে ফ্লোটিং ভোটার, আপনি আওয়ামী লীগের 2-4টা উপজেলা চেয়ারম্যান মারা গেছে, সাধারণ একজন নেতা মারা গেছে, আপনি দেখছেন হাজার হাজার মানুষ তার জানাজায় আসছে। এই দৃশ্যপট রাজনৈতিক নেতারা মুখে মুখে কি বলে জরুরি না, সরকারের চেয়ারে থাকলে কথা বলে, কিন্তু একটা বার্তা তো দিচ্ছে যে লোকাল পর্যায়ে আওয়ামী লীগ এখনো কতটা অ্যাক্টিভ আছে বা তাদের সমর্থনটা কোন লেভেলে আছে। তো এই সমর্থনটা যেটা আগামী নির্বাচনে, যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না, সো এই ভোটগুলো কোথায় যাবে? আওয়ামী লীগের ভোট নির্ধারণ করে দিবে রাষ্ট্র ক্ষমতায় আসলে কারা যাবে। যার কারণে সবাই কিন্তু তলে তলে রাজনৈতিক বড় বড় নেতারা যে কথাবার্তা বলেন, সাধারণ কর্মীরা ফেসবুক উল্টাই ফেলে, কিন্তু লোকাল পর্যায়ে আওয়ামী লীগের ভোটগুলো কিন্তু মাইনে রাখে। সো এরকম নানান ইস্যুতে আওয়ামী লীগের ইম্পর্টেন্স হুট করে কিন্তু আকাশচুম্বী হয়ে গেছে। আবার এই গত 1 বছরে সরকার পরিচালনার ব্যর্থতা, রাজনৈতিক ব্যর্থতা, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, লুটপাট, চাঁদাবাজি, প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় যে সিস্টেমটা চলছে, বাংলাদেশের মানুষের কাছে মনে হচ্ছে না যে এখানে আসলে কোনো পরিবর্তন আসছে। মনে করতেছে আগে যারা খাইতো এখন আরেকটা গ্রুপ, আরেকটা বলতে একটা না, এনসিপিও খায়, জামাতও খায়, বিএনপিও খায়, সবাই তো খাচ্ছে। এরকম পারসেপশন কিন্তু মাঠে তৈরি হয়ে যাচ্ছে। ইভেন এই জুলাই অভ্যুত্থান নিয়ে প্রথমে যে বিষয়টা ছিল কোটা, মেধা, সেখান থেকে দেখা গেল এটা একটা মেটিকুলাস ডিজাইন। তো সেখান থেকে অনেকের কাছে মনে হচ্ছে এই যে ধরেন কি বলা হয় যে সমন্বয়কদের মধ্যে বিভাজন হয়ে গেল, এখানে সমন্বয়করা মাঠ থেকে মুখ থুবড়ে পড়ে গেল। তো সবকিছু মিলিয়ে একটা ইফেক্ট কিন্তু তৈরি হয়েছে। 5ই আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগের প্রতি মানুষের যেই ঘৃণা ছিল, আজকে ঠিক 1-1.5 বছরের মাথায় এসে অনেকাংশে এগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর এইটাই আওয়ামী লীগ তাদের মাঠের শক্তি জানান দিচ্ছে, কারণ রাজনীতিতে আপনার মাঠে থাকতে হবে, মাঠ ছাড়লে হবে না। আর বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ বরাবরই ডেয়ারিং একটা দল। অনেকে বলেন পুলিশ কি করে? ভাই, পুলিশের তো জীবনের মায়া আছে, তাই না? তো সেখানে আপনি 500 জন মানুষের সামনে 5টা পুলিশ থাকলে কি আর না থাকলে কি, তারা তো আর সুপারম্যান না। আগামী 24 ঘন্টার মধ্যে সেনাপ্রধান ভার্সাস ডক্টর ইউনূস একা নয়, ডক্টর ইউনূস সরকার চূড়ান্ত দফারফা হবে, এসপার ওসপার। হয় সেনাপ্রধান আত্মসমর্পণ করবে, আত্মসমর্পণ মানে তার পদ পদবি ছেড়ে দিবে তা না, এটা পর্দার অন্তরালের খেলা। হয় ডক্টর ইউনূস জিতে যাবেন, দুইটার একটা হবে। দর্শক, নানান ধোঁয়াশা, পর্দার অন্তরালে অনেক খেলা চলছে, আপনারা অনেকেই জানেন না। অ্যাডভোকেট তাজুল ইসলাম, আইসিটি চিফ প্রসিকিউটর, তার বক্তব্য অনেক কিছু স্পষ্ট হয়েছে যে খেলা এখনো গভীরে চলছে। তো 24 ঘন্টার মধ্যে জয় পরাজয় নির্ধারণ হবে, দফারফা হবে। কি হতে হবে আমরা সেই বিষয়ে আলোচনা করব। দর্শক, অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কালকের মধ্যে ট্রাইব্যুনালে আনা না হলে সংবাদ মাধ্যমে আত্মসমর্পণের বিজ্ঞপ্তি দেওয়া হবে চিফ প্রসিকিউটরের। মানে ওই যে 22 অক্টোবরের হিসাব, 22 অক্টোবরে ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আদালতে হাজির করতে হবে। তো এখন হাজির করতে হবে, এটা তো স্বাভাবিক ছিল, যেহেতু তারা অ্যারেস্ট হয়েছে, সেনা হেফাজতে আছে, হাজির হবে, ইট ওয়াজ ভেরি নর্মাল। কিন্তু আমরা কি দেখছি,
যে আইসিটি চিফ প্রসিকিউটর থ্রেট দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে কাউকে না আনলে কিন্তু খবর আছে, মানে আনাটা নিশ্চিত না। আরো আসেন দেখেন ভিতরে কি চলছে বুঝবেন। আরেকটা গণমাধ্যম রিপোর্ট করেছে এভাবে, 15 সেনা কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে, এবং আনতে হবে এই হুঁশিয়ারি দিয়েছেন, যে হুঁশিয়ারি ছাড়া, থ্রেট ছাড়া, আঙ্গুল বাঁকা করা ছাড়া স্বাভাবিকভাবে হয়তোবা সেনাপ্রধান ওয়াকার তার গুম খুনে জড়িত অফিসারদের আদালতে দিতে চাইতেছে না, কোনো নাটক করতে চাইছে, বাধা দিতে চাচ্ছে, বিচারে তারা হেল্প করছে না। এখনো হয়তোবা সেই কোর্ট মার্শালে, সেনা মিলিটারি কোর্টে বিচার করা বা এরকম চিন্তা ভাবনা চলে থাকতে পারে দর্শক, হয়তো এখন এরকম চলতে হয়ে থাকতে পারে। তো দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে যদি সত্যি আটক করা হয়, তাহলে আইন অনুযায়ী তাদের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, এটা আইনের বিধান। এখানে তাজুল ইসলামের কনফিউশনটা দেখেন, যদি গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে, এর মানে আসলে ওই কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে কিনা, বা আসলে তাদেরকে হেফাজতের কথা যেটা সেনা সদর প্রেস ব্রিফিং এ জানিয়েছিল ওটা আসলে গ্রেপ্তার কিনা, এটা নিয়ে কনফিউশন রয়েছে। এজন্য বলছেন যদি এক, দ্বিতীয় হচ্ছে সেনা সদর থেকে আদালতকে যথাযথ তথ্য দেওয়া হচ্ছে না, কোঅপারেট করা হচ্ছে না, যে ওই 15 জন কোথায় আছে, কিভাবে আছে, কোন মাত্রায় অ্যারেস্ট করা হয়েছে, কখন দেওয়া হবে, ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই, সব রেডি, আদালতের নির্দেশনা যদি টাইমলি আপনার হাতে পেয়ে যাবেন, এরকম কোনো আশ্বাস সেনা সদর থেকে দেওয়া হয়নি বলেই অ্যাডভোকেট তাজুল ইসলামের সন্দেহ সংশয়। এজন্যই তিনি বলছেন যে পত্রিকার বিজ্ঞপ্তি দিব কিন্তু, অথবা করতে হবে। আর এটা নিয়ে কোনো কনফিউশন, বিতর্ক না থাকলে কিচ্ছু হতো না, জাস্ট সিম্পল, ভেরি সিম্পল, এটা নিয়ে কথাবার্তা বলার প্রয়োজন হতো না। 22 অক্টোবর সকালে দেখতেন যে এই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তারা আইসিটিতে হাজির, কিন্তু না, অনিশ্চয়তা। এর মানে এখনো পর্দার অন্তরালে অনেক দর কষাকষি চলছে, হয়তো নতুন কোনো আপিল করা হবে যেন আরেকটু সময় চাই, কারণ এখানে এখন পর্যন্ত দফারফা হয়নি। একটা পর্যায় পর্যন্ত সেনাপ্রধান এবং ইউনূস সরকার সমঝোতা হয়েছিল যে না, তাদেরকে সাব জেলে রাখা হবে ক্যান্টনমেন্টের ভিতরে, জনমতের কারণে, জনগণ জেগে ওঠার ফলে এটা রাখতে পারবে না, এই বিষয়ে এখন ইখতিলাফ আছে, উত্তেজনা আছে। এক্ষেত্রে তাজুল ইসলাম সহ এরা সবাই বলেছেন যে এরা কোথায় থাকবে এটা কোর্ট ঠিক করবে, এটা অন্য কেউ ঠিক করতে পারবে না, সরকার বা সেনাবাহিনী ঠিক করবে না। আবার বিভিন্ন মানবাধিকার সংস্থা এই বিষয়ে অনেকেই বিবৃতি দিয়ে জানিয়েছে না, এটা হতে পারে না, অন্যান্য আসামিরা যেভাবে থাকবে তারাও সেভাবে থাকবে। তো এই জায়গায় অনিশ্চয়তা আছে, সেনাবাহিনী বা সেনা প্রধানের কোনো খাইশই তো পূরণ হচ্ছে না। প্রথম খাই ছিল মিলিটারি কোর্টে বিচার হবে, সেটা হলো না। এরপরে খাই ছিল তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে রাখবে, ক্যান্টনমেন্টের ভিতরে রাখলে, সাবজেলে রাখলে তো ওই অসুস্থ, পাতলা পায়খানা হয়েছে, মাথা ব্যথা করে কোর্টে যেতে পারবে না, এরকম দানাই ফানাই করে পরবর্তী নির্বাচন পর্যন্ত বিচার ঠেকিয়ে দেবে। আর প্রচলিত জেলে থাকলে সেনাবাহিনী সেখানে নিয়ন্ত্রণ থাকবে না, সেটা তার নিয়ন্ত্রণ থাকবে ইউনূস সরকারের। এইসব বিষয় নিয়ে ইখতিলাফের কারণে এরকম কনফিউশন তৈরি হয়েছে এবং পর্দার অন্তরালে উত্তেজনা আছে। তো আমরা বিশ্বাস করি, যেহেতু 24 ঘন্টা আগেই অ্যাডভোকেট তাজুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন, আমরা এই বিষয়ে আলোচনা করছি, অতএব ওয়াকার বাধ্য হবে এই 15 কর্মকর্তাকে আইসিটির সামনে প্রডিউস করতে, এবং তারা কোথায় থাকবে এটা কোর্ট ডিসাইড করবে। তারা ক্যান্টনমেন্টের ভিতরে কোনো 5 স্টার মানের কথিত সাব জেলে থাকবে না কাশিমপুর কিংবা কেরানীগঞ্জে থাকবে, কোর্ট উইল ডিসাইড দ্যাট। উই আর ওয়েটিং ফর দিস। কোনো ধানাই ফানাই চলবে না। নানান চেষ্টা করা হচ্ছে এই বিচারকে বাধা সৃষ্টি করতে, এবং ক্যান্টনমেন্টের ভিতরে আমরা জানতে পেরেছি অ্যাডভোকেট তাজুল ইসলামের বিরুদ্ধে নানান অপবাদ রটানো হচ্ছে, গুজব রটানো হচ্ছে, কি যে ইউনূস সরকার এই বিচার চায় না, এটা অ্যাডভোকেট তাজুল ইসলামের দৃঢ়তা এই বিচার হচ্ছে। মানে এখন তাজুল ইসলামের বিরুদ্ধে খেপেছে, জামাতও এই বিচার চায় না, জামাত নাকি তাজুল ইসলামকে ধমক দিয়েছে, আমিরে জামাত, এরকম কথাবার্তা ক্যান্টনমেন্টের মধ্যে প্রচার করা হচ্ছে, যাতে অন্যান্য অফিসাররা তারা ক্ষিপ্ত হয়ে যায় এই বিচারের বিরুদ্ধে। এই উত্তেজনা চলছে, এই উত্তেজনায় কে জিতবে কি হারবে, পরিস্থিতি কোন দিকে যাবে, এটা দেখবেন যে 22 অক্টোবর কোর্টে প্রডিউস করে কিনা। কোর্টে প্রডিউস করলে এই 15 জনকে, তারপরে কোর্ট কি ডিসাইড করে সেই বিষয়ে সেনাবাহিনী সুরসুরিয়ে মেনে নেয় না আঙ্গুল বাঁকা করে কোনো ভেজাল সৃষ্টি করার চেষ্টা করে। আশা করি কিচ্ছু করতে পারবে না, যেহেতু জনগণ বিচার চায়, ওয়াকার কোনো ষড়যন্ত্র করে এই বিচারকে বাধাগ্রস্ত করতে পারবে না।